ওকে, তাহলে আমরা সিস্টেমের মধ্যে আসলে দু ধরনের প্রপার্টি দেখেছিলাম। একটা হচ্ছে সিস্টেমের লিনিয়ারিটি প্রপার্টি, আর হচ্ছে টাইম ইনভেরিয়েন্স প্রপার্টি। আজকে আমরা আসলে আরো কিছু এডিশনাল প্রপার্টি দেখব। সো আমরা সেই কিছু নাম দিয়ে দিই, সাম এডিশনাল প্রপার্টিস। এডিশনাল প্রপার্টিস, ওকে, রাইট। আচ্ছা আচ্ছা, এখন এই এডিশনাল প্রপার্টিস এর মধ্যে প্রথম আমরা যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে তোমার সিস্টেমের মেমোরি। আচ্ছা, আর সাথে সাথে আরো একটা জিনিস কাছাকাছি কনসেপ্টের আছে, সেটা হচ্ছে কজালিটি। ওকে, আচ্ছা, দুটো আমরা একসাথে ডিসকাস করব। আচ্ছা, মেমোরি বলতে আমরা কি বুঝি? মনে করো এটা একটা কমন টার্ম, আমরা আমাদের ডেইলি লাইফে ইউজ করি। সো মেমোরি মানে হচ্ছে আমরা পেছনের জিনিস বা পাস্টের জিনিস আমরা যদি মনে রাখতে পারি, হ্যাঁ, বা সেটা মনে রেখে যদি কোনো একটা কাজ করি, তাহলে আমরা সেটাকে বলি হচ্ছে মেমোরি। হ্যাঁ, আচ্ছা, এখন তাহলে সিস্টেমের ক্ষেত্রে আসলে মেমোরি বলতে কি বোঝাবে? হ্যাঁ, যেমন ধরো আমরা একটা সিস্টেম যদি বলি এরকম যে এটা আমাদের একটা সিস্টেম এইচ, ঠিক আছে? এই যে একটা সিস্টেম, আমরা এখানে একটা ইনপুট দিলাম এক্সটি, একটা আউটপুট পেলাম হচ্ছে ওয়াইটি, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমরা জানি যে তাহলে এই ওয়াইটি মানে কি হবে? ওয়াইটি হচ্ছে একটা ফাংশন অফ এক্সটি। এইভাবে আমরা দেখাতে পারবো ম্যাথমেটিক্যালি। সো সিস্টেমটা হচ্ছে এইচ। এখন তাহলে এই এই ইনপুটটা থেকে একটা ম্যাথমেটিক্যাল অপারেশনের মাধ্যমে আমরা আউটপুটটা পাবো বা এক্সপ্রেস করতে পারবো। আচ্ছা, এখন আমরা ধরো এই যে আমার ইনপুটের সাথে আউটপুটের এই রিলেশনশিপটা, এইটাকে আমরা মনে করো যে কয়েকটা ভাবে চিন্তা করতে পারি। যেমন ধরো কয়েকটা এক্সাম্পল দেখাই আর কি। হ্যাঁ, ধরো একটা এক্সাম্পল হচ্ছে এরকম যে ওয়াই টি সমান সমান হচ্ছে মনে করো এ এক্স টি, ঠিক আছে? মানে এই এইচ মানে এক্স মানে আমাদের সিস্টেমের আউটপুটটা হচ্ছে গিয়ে ইনপুটের ফাংশন, এবং সেই ফাংশনটা হচ্ছে এইচ, এবং সেটার কয়েকটা ধরনের হতে পারে, সেটাই আমরা দেখাচ্ছি। সে একটা হচ্ছে গিয়ে এইচ মানে হচ্ছে আর কিছুই না, ইনপুটটাকে সে একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করে আউটপুটে দিয়ে দিবে। এটা হচ্ছে এক ধরনের রিলেশনশিপ। হ্যাঁ, তারপরে মনে করো আরেকটা চিন্তা করি এরকম, এটা হচ্ছে এরকম যে বি মাইনাস ইনফিনিটি থেকে টি এক্স টাউ ডি টাউ। এটাও এক ধরনের ফাংশনাল রিলেশনশিপ ইনপুটের সাথে আউটপুটের। এবং আরেকটা সম্পর্ক হচ্ছে এরকম, সি দিলাম টি মাইনাস টি নট টি প্লাস টি নট এক্স টাউ ডি টাউ। তাহলে এই সিস্টেমের ইনপুট এবং আউটপুটের মধ্যে সম্পর্ক কেমন হতে পারে আমরা তিনটা এক্সাম্পল দিয়ে এখানে দেখার চেষ্টা করলাম। আসলে এই তিনটা এক্সাম্পল আসলে তিনটা ডিফারেন্ট নেচার অফ সিস্টেমকে রিপ্রেজেন্ট করে, বা সিস্টেমের তিন ধরনের প্রপার্টিকে রিপ্রেজেন্ট করে। প্রপার্টি বলবো না, সিস্টেমের নেচার, তিন ধরনের নেচার বা তিন ক্লাসের সিস্টেমকে রিপ্রেজেন্ট করে এই এক্সাম্পল গুলা। আচ্ছা, এখন এই যে এক্সাম্পলটা দিলাম, এটা কি ধরনের সিস্টেম বলে তোমাদের কাছে মনে হয়, বলতে পারবা? বা এই ডিফারেন্সটা কি? এই যে তিন ধরনের তিনটা ইকুয়েশন দেখলাম, এবং তিনটা ইকুয়েশন বা তিনটা রিলেশনশিপ তিন ধরনের ক্লাস অফ সিস্টেম রিপ্রেজেন্ট করে, তাহলে আসলে কি মানে পার্থক্যটা কি? মনে করি একের সাথে দুইয়ের কি পার্থক্য, দুইয়ের সাথে তিনের বা কি পার্থক্য, বা আবার তিনের সাথে একের বা কি পার্থক্য, কি মনে হয় তোমাদের? হ্যাঁ, হ্যাঁ, রাইট, রাইট, গুড। আসলে এখান থেকে এটাই দেখা যাচ্ছে, সে মনে করো আমার এখানে ইনপুট যদি এরকম ভাবে আমরা দেখানোর চেষ্টা করি যে এখানে হচ্ছে আমাদের টি, টি হচ্ছে আমার টাইম, আর এই হচ্ছে আমার ইনপুট, এটা হচ্ছে এক্স টি। এখন একটা সার্টেন টাইমে, এই সার্টেন একটা টাইম, এই পয়েন্টে, এই পয়েন্টটাকে আমি ধরলাম হচ্ছে কি মনে করো টি, ঠিক আছে?
এই পয়েন্টটাকে আমরা টি হিসেবে চিন্তা করলাম, এই টিটা আপাতত মুছিয়ে দিই, ঠিক আছে, একটা সার্টেন টাইম এটাকে টি হিসেবে চিন্তা করলাম। তাহলে এখন এই পয়েন্টে আমি আসলে কি করতে চাই, আউটপুটও ক্যালকুলেট করতে চাই, ঠিক আছে, এখানে আমি ওয়াইটিও ক্যালকুলেট করতে চাই। তাহলে এই জায়গাতে আমার ওয়াইটি ক্যালকুলেট করতে হবে এই লাইনের উপরে। এখন এই প্রথম সিস্টেমের ক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে, এই পয়েন্টটাকে আমরা বলতেছি তাহলে এক্সটি, তাই তো, এই পয়েন্টটাই হচ্ছে আমার, এই পয়েন্টে ভ্যালুটাই হচ্ছে আমার এক্সটি, এটা হচ্ছে আমার ইনপুট, হ্যাঁ, এটা হচ্ছে আমার ইনপুট। আর এই পয়েন্টে আমরা হচ্ছে দিয়ে লিখি, এটা হচ্ছে আমার আউটপুট, এবং আউটপুট আমি চাচ্ছি এই পয়েন্টে ওয়াইটি বের করার জন্য। এখন প্রথম সিস্টেমের ক্ষেত্রে যে আমার যে ওয়াইটির ভ্যালুটা হবে কি হবে আমি জানি না, কিন্তু এই ওয়াইটিটা দেখা যাচ্ছে যে শুধু এক্স টি এর উপরেই নির্ভরশীল। মনে করো এই পেছন দিকের কোনো একটা ভ্যালু, মানে এক্স টি মাইনাস টি নট সে ফর এক্সাম্পল, এটার উপরে কিন্তু কোনো ডিপেন্ড, মানে পেছনে ভ্যালু কি ছিল তার উপরে কিন্তু ডিপেন্ড করতেছে না, বা এক্স টি এর ভ্যালু সামনের দিকে কি হবে সেটার উপরে ডিপেন্ড করতেছে না, মানে পেছনে বা সামনে কোনোটার উপরেই হচ্ছে গিয়ে আমার এই আউটপুটটা ডিপেন্ড করতেছে না। এই আউটপুটটা এই মুহূর্তে আমার এক্সটি বা ইনপুটের যে ভ্যালু কি আছে তার উপরেই হচ্ছে আমার আউটপুটটা আমি পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এই ক্লাসের সিস্টেম, এবং এই সিস্টেমকে বলে হচ্ছে তোমার ইনস্ট্যান্টেনিয়াস সিস্টেম। মানে এই সিস্টেমের প্রেজেন্ট আউটপুটটা শুধুমাত্র প্রেজেন্ট ইনপুটের উপর ডিপেন্ড করে, প্রিভিয়াস বা ইন দ্য ফিউচারে যেটাই হোক না কেন ওর আউটপুট ইনপুট কি হবে তার উপরে সেটা ডিপেন্ড করে না। যেমন একটা এক্সাম্পল দাও তো এই ধরনের একটা সিস্টেম বা সিস্টেম কম্পোনেন্ট। cos t বা sin t। না, cos t আর sin t তো কোনো সিস্টেম না। কাইন্ডলি প্রশ্ন আরেকবার করবেন? বলতে যাচ্ছি যে এই যে ইনস্ট্যান্টেনিয়াস সিস্টেমের একটা এক্সাম্পল দাও যেটা। স্যার একটা রেজিস্টারের ক্রসে ভোল্টেজ, ভোল্টেজ, ভোল্টেজ না, ভোল্টেজ আর কারেন্ট বলতে পারো। একটা রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ এবং কারেন্টের হিসেবে একটা রেজিস্ট্যান্স আছে এখানের মধ্যে রেজিস্টর, এর মধ্য দিয়ে হচ্ছে কি আমরা একটা আইটি কারেন্ট ফ্লো করতেছে, ঠিক আছে। এখন আমি এর ভোল্টেজটা মেজার করতে চাই, তাহলে আমাদের এই সিস্টেমের ক্ষেত্রে এই ভিটির এক্সপ্রেশন হচ্ছে আর আইটি। তাহলে আমার আই যদি ইনপুট হয় আর এটা যদি আমার আউটপুট হয় তাহলে এটা কি ইনস্ট্যান্টেনিয়াস, মানে অথবা যদি আমি উল্টা করে যদি বলি আমার আইটা হচ্ছে আমার আউটপুট আর আর ভি হচ্ছে আমার ভোল্টেজটা হচ্ছে আমার ইনপুট, তাহলে একটা রেজিস্টরের ক্ষেত্রে যে কারেন্টটা ফ্লো করবে এটা ঠিক ওই মুহূর্তে যে ভোল্টেজটা অ্যাপ্লাইড হচ্ছে তার উপরে ডিপেন্ড করতেছে। তার 1 মিনিট আগে কি ধরনের ভোল্টেজ ছিল বা তার 1 সেকেন্ড আগে কি ভোল্টেজ ছিল তার উপরে ডিপেন্ড করছে না, ঠিক আছে। সো এই সিস্টেমটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস সিস্টেম। আচ্ছা, আর এই সিস্টেমটা তাহলে কি, এই সিস্টেমটা হচ্ছে যে এরকম সিস্টেম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমার আউটপুটটা বের করার জন্য দেখা যাচ্ছে যে শুধু আমার এই মুহূর্তের ইনপুটই না, আমার কি করতে হচ্ছে আমার প্রিভিয়াস যত ইনপুট আছে এই সমস্ত ইনপুটের একটা সামেশন হয়ে তারপর একটা বি দিয়ে মাল্টিপ্লাই হয়ে তারপরে আমি আউটপুটটা পাচ্ছি। তাহলে এই সিস্টেমটাকে আমরা বলবো সিস্টেম উইথ মেমোরি, ঠিক আছে, অথবা এটা আরেকটা নাম হচ্ছে ডাইনামিক সিস্টেম, ঠিক আছে। একটা সিস্টেমের যখন মেমোরি থাকে তখন তাকে আমরা বলি ডাইনামিক সিস্টেম। তাহলে একটা সিস্টেমের প্রেজেন্ট আউটপুট যদি তোমার প্রিভিয়াস ইনপুটের উপর ডিপেন্ড করে তখন তাকে বলে হচ্ছে ডাইনামিক সিস্টেম, অথবা এই প্রপার্টিটার নাম হচ্ছে মেমোরি প্রপার্টি, ঠিক আছে। যেমন একটা এক্সাম্পল দাও। ক্যাপাসিটরের ভোল্টেজ কিন্তু ঠিক ওই মুহূর্তে তোমার ক্যাপাসিটরের মধ্যে যে কারেন্টটা ফ্লো করতেছে সেইটার উপরে না, বরং ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে ক্যাপাসিটরের যে তোমার কারেন্টের ইকুয়েশন আইসি টি সমান সমান কি, না আইসি তো না, ক্যাপাসিটরের ইয়াটা কি তোমার ভিসি সমান 1/c, হ্যাঁ সরি, ভিসি সমান সমান হচ্ছে 1/c মাইনাস ইনফিনিটি থেকে টি, তারপরে হচ্ছে আইটাও দুটো এরকমই তো না। তাহলে দেখা যাচ্ছে যে ক্যাপাসিটর অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটা কিন্তু ওই মুহূর্তের কারেন্টের উপরে না, বরং তার প্রিভিয়াস যে কারেন্টের যে ভ্যালু ছিল তার উপরও ডিপেন্ড করছে। সুতরাং ক্যাপাসিটর হচ্ছে একটা উইথ মেমোরি ডিভাইস বা ডাইনামিক সিস্টেম কম্পোনেন্ট, রাইট।
আচ্ছা, আর যদি এরকম হয় একটা সিস্টেম যে হচ্ছে গিয়ে ধরো এইখানে মধ্যে যেটা দেখা যাচ্ছে যে এইটার যে ধরো অন্য কালার দিয়ে যদি দেখাই যে আমার যদি এই সিস্টেমটা হয়, গ্রিন কালারের সিস্টেমটা যদি হয় এবং তার আউটপুট যদি আমি বের করতে চাই, তাহলে আমাকে শুধুমাত্র আমাকে মানে এই কারেন্ট ইনপুটটা হলেই যথেষ্ট না, আমাকে এই কিছু একটা পেছনের কনটেক্সটও দেখতে হবে, আবার সামনের কনটেক্সটও দেখতে হবে, ঠিক আছে? এবং পেছনের এবং সামনের ভ্যালুগুলোকে এরকম ভাবে সাম করে আমি হচ্ছে গিয়ে একটা আউটপুট পাচ্ছি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা এটাকে বলি হচ্ছে গিয়ে তোমার নন কজাল সিস্টেম। হ্যাঁ, এটা একটু অন্যরকম, নন কজাল সিস্টেম। তাহলে আমাদের একটু বোঝা উচিত তাহলে কজাল সিস্টেম কাকে বলে। কজাল সিস্টেম হচ্ছে এই যে আমরা একটা কজাল কথাটা বললাম, কজালিটি, কজাল সিস্টেম কাকে বলে সেটা আমরা একটু লিখি। if the present output of a system depends only on the present and past inputs, it is called a causal system, ঠিক আছে? তাহলে আমার এখানের মধ্যে দুটো এক্সাম্পল, এই প্রথম দুটো এক্সাম্পলই কিন্তু তোমার কজাল সিস্টেম, কারণ এক্ষেত্রে বললাম if the present output of a system depends only on the present and past input, it is called a causal system, ঠিক আছে? হ্যাঁ, সো এই সিস্টেমটা কি করতেছে, এই আউটপুটটা প্রেজেন্টের উপরে অথবা প্রেজেন্ট সহ অথবা পাস্টের উপর যদি ডিপেন্ড করে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে কজাল। আর যদি হচ্ছে গিয়ে কোন একটা সিস্টেমের আউটপুট শুধুমাত্র প্রেজেন্ট এবং পাস্ট ইনপুট দিয়েই বের করা যাবে না, তার জন্য আমাদেরকে ফিউচার ইনপুট কি হবে সেটারও কিছুটা হেল্প লাগবে, তখন সেটাকে আর তখন কজাল সিস্টেম বলে না, তখন তাকে বলে হচ্ছে নন কজাল সিস্টেম বা প্রেডিক্টিভ সিস্টেম, বুঝছো? এন্টিসিপেটরি সিস্টেম, মানে সে হচ্ছে ফিউচারে কি ভ্যালু আসবে সেটা প্রেডিক্ট করে তারপরে একটা আউটপুট দিয়ে দেয়, বুঝতে পারছো? তো সেই ক্ষেত্রে এই সিস্টেমটাকে বলে হচ্ছে গিয়ে নন কজাল সিস্টেম। তো বুঝতেই পারতেছো যে নন কজাল সিস্টেম তুমি আসলে রিয়েল টাইমে ইমপ্লিমেন্ট করতে পারো না, কারণ যে ইনপুট এখনো আসেই নাই সেটা আমি কিভাবে হচ্ছে গিয়ে ফিউচার ইনপুটটাকে ইয়ে করব। আমরা নন কজাল সিস্টেম শুধুমাত্র অফলাইনেই ডেভেলপ করতে পারি, যেখানে আমার কাছে ডেটা আগে থেকেই আছে, সেটার উপর আমি একটা অফলাইন সিস্টেম মানে দাঁড়া করাতে পারি, কিন্তু যে ডেটা আমার কাছে মানে রিয়েল টাইমে আসতেছে, মানে হচ্ছে গিয়ে যখনই আমার ডেটাটা মানে এরকম ডাটা হচ্ছে যে লাইভ তোমার আমি রিসিভ করতেছি বা ডেটা জেনারেট হচ্ছে এবং আমি একটা সিস্টেম দিয়ে সেটাকে প্রসেস করার চেষ্টা করতেছি, সেই ক্ষেত্রে আমি নন কজাল সিস্টেম ডেভেলপ করতে পারবো না, বাট ডেটা যদি আমার রেকর্ডেড থাকে তাহলে সেটা আমি করতে পারবো। ওকে, আচ্ছা, কোনো কোশ্চেন আছে? কজাল, নন কজাল, তারপরে সিস্টেম উইথ মেমোরি, উইদাউট মেমোরি, এগুলো নিয়ে আশা করি নাই। আচ্ছা, তাহলে একটা সিস্টেম যদি এরকম থাকে, সে মনে করো সিস্টেমের আউটপুট হচ্ছে yt সমান সমান হচ্ছে x t প্লাস a, এটা কি বলবো, কজাল সিস্টেম নাকি নন কজাল সিস্টেম? নন কজাল সিস্টেম। এটা একটা নন কজাল সিস্টেম, কারণ এই t এর টাইমে আউটপুটটা পাওয়ার জন্য t প্লাস a টাইমের আমার আউটপুটটা দরকার হচ্ছে, যেটা হচ্ছে একটা ফিউচারের ইনপুট ভ্যালু, ঠিক আছে? সো এটা হচ্ছে গিয়ে নন কজাল, এবং এটা হচ্ছে কি বলতে পারো যে আইডিয়াল প্রেডিক্টর আর কি। এই সিস্টেমটা মানে এই সিস্টেমটা প্রেডিক্ট করে দেয় যে টি তম টাইমে সে বলে দিচ্ছে টি প্লাস আই টাইমে ভ্যালুটা কি হবে, বুঝছো? সো এটা হচ্ছে একটা আইডিয়াল প্রেডিক্টর। এই ধরনের নন কজাল সিস্টেম আমরা ধরো এই যে এই সিস্টেমটা অনেক সময় আমরা ব্যবহার করি হচ্ছে কি কারণে, যখন একটা সিগন্যাল আমরা রিসিভ করি ওর মধ্যে সিগন্যালও থাকে আমাদের, মানে আমাদের ইউজফুল কম্পোনেন্টটাও থাকে, আবার এর মধ্যে কিছু নয়েজও থাকে। নয়েজ গুলো হচ্ছে খুবই ফ্লাকচুয়েট করতে থাকে, মানে সামনে পেছনে উপরের দিকে নিচের দিকে ফ্লাকচুয়েট করতে থাকে। তো আমাদের ওই সিগন্যালটাকে যদি আমরা এরকম একটা সিস্টেম দিয়ে প্রসেস করে তারপরে হচ্ছে গিয়ে আমাদের মানে ফার্দার পরের স্টেপ গুলোতে পাঠাই, তাহলে
এই প্রসেসিংটা করার ফলে কি হয়, তোমার নয়েজ গুলো না দূর হয়ে যায়। কারণ নয়েজ আগের নয়েজ পরের নয়েজ গুলো কোনটা প্লাস থাকে কোনটা নেগেটিভ থাকে, সবগুলা তোমার একে অন্যকে ক্যান্সেল আউট করে একটা স্মুথ একটা মানে ভার্সন পাওয়া যায় আর কি। যাই হোক, আমাদের এখন সেটা নিয়ে অত বেশি চিন্তা না করলেও চলবে। আচ্ছা, এরপরে আমরা যেটা নিয়ে ডিসকাস করতে চাই সেটা হচ্ছে তোমার ইনভার্স সিস্টেম। ইনভার্স সিস্টেম, ইনভার্স সিস্টেম কি জিনিস? হ্যাঁ, ধরো আমরা একটা ইনপুট দিলাম এক্সটি একটা সিস্টেমের মধ্যে, মানে হচ্ছে আমার এইচ, একটা ওয়াইটি আউটপুট পেলাম, এটাকে আমরা আরেকটা সিস্টেমের মধ্যে দিয়ে পাস করলাম, সে মনে করো জি, এবং সেখান থেকে আমি পেলাম হচ্ছে জেডটি একটা আউটপুট পেলাম। এখন এই জেডটি সমান সমান যদি আবার এক্সটি হয়, তখন এই এই জিএইচটা যেটা সেটাকে বলা হবে এইচ এর ইনভার্স সিস্টেম। সো ইন দ্যাট কেস জি ইজ কল্ড দি ইনভার্স সিস্টেম অফ এইচ। ঠিক আছে, মানে একটা সিস্টেম দিয়ে সিগন্যালটা প্রসেস হলো এবং তারপরে অন্য একটা সিস্টেম দিয়ে আবার অরিজিনাল সিগন্যালটাকেই, মানে এই সিগন্যালটাকে আবার আমি ফেরত নিয়ে আসলাম, তাহলে এটাকে বলা হবে হচ্ছে গিয়ে তোমার ইনভার্স সিস্টেম। যেমন মনে করো আমার এইচটা যদি এরকম হয়, সে মনে করো এরকম ওয়াইটি সমান সমান হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে টি এক্স টাউ ডি টাউ, আর তাহলে এই জিটি কি হবে? জিটি হবে হচ্ছে বেসিক্যালি তোমার জেডটি, এটা সমান সমান হচ্ছে ডি ওয়াইটি ডিটি। তাহলে এটা ইন্টিগ্রেশন এন্ড ডিফারেন্সিয়েশন। আমরা জানি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ইনভার্স অপারেশন, তাহলে এটাকে ইন্টিগ্রেট করে তারপরে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? আবার এটাই ফেরত পাওয়া যাবে। তো তখন তাহলে এই সিস্টেমটা হচ্ছে আমাদের এইচ সিস্টেম, এই সিস্টেমটা হচ্ছে জি সিস্টেম, তখন এই দুটোকে আমরা বলবো একে অন্যের ইনভার্স। ঠিক আছে, ওকে। এখন কথা হচ্ছে যে সব সিস্টেমেরই কিন্তু ইনভার্স সিস্টেম এক্সিস্ট করে না, ঠিক না? বড় দেখি কোন সিস্টেমের ইনভার্স থাকে না? পিরিয়ডিক বা বলি কোন সিস্টেমের ইনভার্স থাকে না, সেটা হচ্ছে যে কোন একটা সিস্টেম যদি এরকম হয় যে সে মনে করো যে সিস্টেমের ফাংশনটা মানে এইচ হচ্ছে এরকম যে ওয়াইটি সমান সমান হচ্ছে সে মনে করো কজ এক্সটি, এরকম একটা সিগন্যাল, এটা একটা এটার আসলে ইনভার্স থাকবে না। কেন ইনভার্স থাকবে না? ইনভার্স ডাজ নট এক্সিস্ট। কেন বলি ইনভার্স ডাজ নট এক্সিস্ট? কেন? কারণ হচ্ছে তোমার এই এক্সটির অনেকগুলো ভ্যালু সম্ভব, হ্যাঁ, যেগুলোর আউটপুট সেম ওয়াই হবে। বুঝতে পারছো? এক্সটির মনে করো একটা ভ্যালু নিলাম, সে মনে করো এক্সটির ভ্যালু মনে করো হচ্ছে গিয়ে সে কি বলে এটা মনে করো যে থেটা, ঠিক আছে, থেটা যে কথা, থেটা প্লাস টোয়াইস পাই একই তো রেজাল্ট দিবে নাকি? তাহলে এখন তুমি যখন আবার ইনভার্স করতে যাবা, তাহলে কোনটায় ফেরত আসবা? এটাতে আসবা নাকি এটাতে আসবা? তুমি তো বলতে পারবা না, ঠিক না? কোনটা যে শুরুতে দেয়া হয়েছিল সেটা তো আর আমি জানবো না, ঠিক না? সো এই জন্যই যে কোনো একটা সিস্টেম যদি এমন হয় যে মাল্টিপল ইনপুটকে সে সেম আউটপুটে কনভার্ট করে দেয়, তাহলে ওই সিস্টেমের আমরা ইনভার্স আর তৈরি করতে পারি না। কিন্তু একটা সিস্টেম যদি এমন হয় যে সে প্রত্যেকটা ডিফারেন্ট ভ্যালুকে সে ডিফারেন্ট আউটপুট পয়েন্টে সে ম্যাপ করে, তখন সেই সিস্টেমটাকে আমরা ইনভার্স করতে পারি। অর্থাৎ ইনপুট এবং আউটপুটের মধ্যে যদি 1 to 1 ম্যাপিং থাকে, তাহলে সেই সিস্টেমটাকে ইনভার্স করা সম্ভব। কিন্তু যদি ইনপুটের মাল্টিপল পয়েন্ট আমাদের আউটপুটের সেম পয়েন্টে গিয়ে ম্যাপ হয়, তখন সেটার আমরা ইনভার্স করতে পারি না। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার ফাইনালি আমরা দেখবো, বললাম ছোট ছোট প্রপার্টি আমরা দেখবো। ফাইনালি হচ্ছে গিয়ে তোমার স্টেবল সিস্টেম। স্টেবল সিস্টেম, স্টেবল সিস্টেম বলতে আমরা কি বুঝি সেটা বলি। সেটা হচ্ছে যে একটা সিস্টেম এইচ, আমরা এখানের মধ্যে এক্সটি ইনপুট দিলাম এবং একটা ওয়াইটি আউটপুট পেলাম। এখন ধরো যে এক্সটি এমন ভাবে আমরা তোমার মনে করো যে চিন্তা করলাম যে এক্সটির ভ্যালু তোমার, এক্সটি মানে কি এক্সটির অ্যাবসলিউট ভ্যালু, এইটা মনে করো যে মনে করো বি ওয়ান এর চেয়ে বড় হবে না, মানে এক্সটি ভ্যালুটা বি ওয়ান এর চেয়ে সবসময় ছোটই থাকবে, ঠিক আছে?
যেমন মনে করো যে এটা একটা সাইনোসয়েডাল ফাংশন হতে পারে। সাইনোসয়েডাল ফাংশন হলে এটার ভ্যালু কি? এটার ভ্যালু হচ্ছে গিয়ে +-1 এর মধ্যেই থাকবে, ঠিক না? হ্যাঁ, বা মনে করো যে এটা যদি একটা স্টেপ ফাংশন হয়, স্টেপ ফাংশনের ভ্যালু নিশ্চয়ই হচ্ছে গিয়ে তোমার 1 এর চেয়ে বড় হবে না। কিন্তু এটা র্যাম্প হতে পারবে না। র্যাম্প হলে র্যাম্পের ভ্যালু তো একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে থাকে না, ওটা ক্রমাগত যে লিমিটই সেট করো না কেন একটা সময় গিয়ে ওই লিমিট সে ক্রস করে চলে যাবে, ঠিক না? সো আমরা এমন একটা সিগন্যাল চুজ করব যে সিগন্যালের ভ্যালুটা একটা একটা অ্যামপ্লিটিউডটা একটা লিমিটেড ভ্যালুর মধ্যে থাকবে, ঠিক আছে? এবং তারপরে ওর রেসপন্সটা দেখব, এবং সেই রেসপন্সটা দেখে যদি আমি দেখি যে এই ওয়াইটির ভ্যালুটাও আরেকটা লিমিটের মধ্যেই থাকতেছে, ঠিক আছে, এবং সেই লিমিটটা ইনফিনিটি চেয়ে ছোট, তখন এই কন্ডিশন যদি স্যাটিসফাইড হয় তখন আমরা তাকে সিস্টেমটাকে বলি হচ্ছে স্টেবল সিস্টেম। হ্যাঁ, অর্থাৎ আমরা যদি এটাকে একটু মানে স্টেটমেন্ট আকারে বলতে চাই যে হচ্ছে গিয়ে ইফ if a system produces bounded output, bounded মানে লিমিটের মধ্যে আর কি, output for a bounded input it is called a stable system, ঠিক আছে? ওকে, তাহলে যেমন আমরা দুটো এক্সাম্পল দেখার চেষ্টা করি। সে মনে করো একটা সিস্টেম হচ্ছে yt সমান সমান হচ্ছে e⁻xt, এটা একটা সিস্টেম। আর একটা সিস্টেম মনে করে বললাম yt সমান সমান হচ্ছে -ইনফিনিটি থেকে হচ্ছে t x টাউ আর d টাউ। এখন বলো যে এই দুটো সিস্টেমের মধ্যে কোনটা স্টেবল সিস্টেম কোনটা আনস্টেবল সিস্টেম, নাকি দুটাই স্টেবল দুটাই আনস্টেবল? কি কি মনে হয় তোমাদের? তাহলে এইটা হচ্ছে মনে হচ্ছে আনস্টেবল নাকি, আর এটা স্টেবল মনে হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা দেখার চেষ্টা করি জিনিসটা কিরকম হচ্ছে। সে মনে করো এক্সপোনেনশিয়াল সিগন্যাল, মনে করো আমি এখানের মধ্যে একটা ইনপুট দিলাম, একটা লাল কালার দিয়ে দেখাই, না লাল নেই, একটা ইনপুট দিলাম। হ্যাঁ, তাহলে এই ফাংশনটা কি ধরনের ফাংশন? ইউটি ফাংশন না, স্টেপ ফাংশন না, এবং এটার ভ্যালু হচ্ছে 1, এদিকে হচ্ছে আমাদের টাইম। তাহলে এই সিগন্যালটা কি বাউন্ডেড ইনপুট না? কারণ এই ইউটির ভ্যালু তো 1 এর চেয়ে বড় হতে পারছে না। এই যে রেড কালার দিয়ে দিলাম একটা বাউন্ড, এই বাউন্ডের মধ্যে দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার b1 লিমিট। তাহলে এই ইনপুট সিগন্যালটা কিন্তু এই b1 লিমিটের মধ্যেই আছে, এবং b1টা হচ্ছে ইনফিনিটি চেয়ে ছোটই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাকে আমরা নাম দিলাম মনে করো y1, এটা হচ্ছে y2, x সেমই থাকলো, ঠিক আছে? তাহলে আমার সিস্টেম 1 এর জন্য আসলে কি হচ্ছে একটু দেখার চেষ্টা করি। সিস্টেম 1 এর জন্য আউটপুট কি হবে? yt মানে y1t হচ্ছে e⁻ut নাকি? u মানে তো u, এবং u এর ভ্যালু কত? u এর ভ্যালু সবসময় 1 নাকি? তাহলে e⁻1 এর মান কত হইলো? e, ঠিক না? তাহলে আমরা যদি এখানে আউটপুটটা দেখার চেষ্টা করি, সেই আউটপুটটা কেমন হবে? এই আউটপুটটাও ই একটা ভ্যালু হবে, তাই তো? এবং তাহলে এবং আমরা তাহলে একটা বাউন্ডারি সেট করতে পারি না ই এর চাইতে বড়, এটা হচ্ছে আমাদের b2, তাহলে তো বাউন্ডের মধ্যেই থাকলো, ঠিক না? তাহলে এই সিস্টেম 1 কিন্তু হচ্ছে কি একটা স্টেবল সিস্টেম, বুঝতে পারছো? কিন্তু আমরা যদি চিন্তা করি, দেখো সিস্টেম 2, হ্যাঁ সিস্টেম 2 চিন্তা করলাম। এখন তুমি চিন্তা করো যে এখন তুমি এটা আউটপুটটা কেমন হবে? একটা স্টেপ ইনপুট দিলে এটা কিন্তু ও কি ইন্টিগ্রেশন মানে হচ্ছে ও কি কি দিবে? র্যাম্প দিবে না? এখন তুমি কি কোনো একটা বাউন্ড সেট করতে পারবা যে এই বাউন্ডের উপরে সিগন্যালের আউটপুটটা যাবে না? তুমি যেখানেই দাও না কেন এদিকে টাইম তো তোমার আস্তে আস্তে ক্রমাগত বাড়ছে না? তাহলে তুমি এইখানে সেট করলা, তারপরে মনে করো না আমি বাউন্ডটা আরেকটু উপরে সেট করব, কিন্তু এই সিগন্যাল তো ক্রমাগত বাড়তেই আছে, কারণ এটাও এদিকে চলতেছে, এদিকেও এটা, এটা মানে কি মানে স্টেপও চলতেছে আবার আমার আউটপুটও চলতেছে। তাহলে এটা কিন্তু একটা বাউন্ডের মধ্যে তুমি রাখতে পারতেছো না।
তাহলে সেজন্য বলতেছি তাহলে এই সিস্টেম 2টা কিন্তু একটা বাউন্ডেড ইনপুটের জন্য সে আউটপুট যেটা প্রডিউস করতেছে সেটা হচ্ছে আনবাউন্ডেড আউটপুট। সুতরাং এই সিস্টেমটা হচ্ছে আমাদের ডেফিনেটলি আনস্টেবল সিস্টেম। ঠিক আছে, এবং তাহলে এইটা হচ্ছে উল্টা, এটা হচ্ছে স্টেবল, এইটা হচ্ছে আনস্টেবল। ঠিক আছে, এটা হচ্ছে আনস্টেবল। স্যার বলো। স্যার এখানে স্যার টাইম তো স্যার ফিক্সড না, তাইলে তো স্যার মানে এখানে ইনফিনিটের ব্যাপারটা কি আসবে? টাইম তো মানে ফিক্সড এর টাইম কেন ফিক্স হবে? টাইম তো হচ্ছে গিয়ে তোমার এই যে মাইনাস টি থেকে টি না, মাইনাস টি থেকে টি তো হচ্ছে গিয়ে একটা ভেরিয়েবল। এই টি তো হচ্ছে গিয়ে তোমার এই এক্সিস বরাবর যেখানেই যাবে সেখানে যেতেই থাকবে। এটা কেন ইয়া হবে? স্টেপ ফাংশন যদি আমি বলি এক জায়গায় গিয়ে আবার নেমে যায়, নেমে গেলে তো রেক্টেঙ্গুলার পালস হয়ে গেল, ঠিক না? টি কেন ফিক্স হবে? টি হচ্ছে গিয়ে একটা টি এর রেঞ্জ হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। টি তো একটা ফিক্সড ভ্যালু না। স্যার হ্যাঁ বলো। স্যার আমরা কি সবসময় ইউনিট স্টেপ ফাংশন দিয়ে চেক করে দেখবো যে সিস্টেমটা স্টেবল কি আনস্টেবল? না 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 না, এখানে একটু ট্রিকি ব্যাপার আছে। সেটা হচ্ছে যে একটা সিস্টেম যদি তুমি বলতে চাও যে স্টেবল, এটা হচ্ছে ইফ এ সিস্টেম প্রডিউসেস বাউন্ডেড আউটপুট ফর এ, না আসলে ফর, এটা হবে একটু কারেক্ট করে বলি, এনি বাউন্ডেড ইনপুট। বুঝছো? আমি তো একটা এক্সাম্পল হিসেবে দেখালাম। মনে করো এই সিস্টেমটা হচ্ছে গিয়ে এটার জন্য দেখা গেল যে এইটা স্টেবল দিচ্ছে, কিন্তু এটা কিন্তু অ্যাবসলিউটলি বলা যাবে না যে তাহলে এটা স্টেবল হয়ে গেল। তুমি যদি এমন অন্য যে কোনো একটা বাউন্ডেড ইনপুট নিয়ে দেখাতে পারো যে সিস্টেমটা হচ্ছে আনবাউন্ডেড আউটপুট দিচ্ছে, তাহলেই সিস্টেমটা হচ্ছে আনস্টেবল। বুঝতে পারছো? মানে এই জন্য আমাকে সময় স্টেপ নিয়ে দেখাতে এমন কোনো কথা নেই, যে কোনো বাউন্ডেড নিয়েই এই জিনিসটা হচ্ছে গিয়ে তোমার যে কোনো বাউন্ডেড ইনপুটের জন্যই হচ্ছে গিয়ে তোমার এই স্টেটমেন্টটা হচ্ছে গিয়ে তোমার স্যাটিসফাই করতে হবে ফর এ সিস্টেম টু বি স্টেবল। যে কোনো একটা ইনপুটের জন্য যদি, যেমন এটা কিন্তু অনেক সিস্টেমের জন্যই, অনেক ইনপুটের জন্যই সে কিন্তু স্টেবল আউটপুট দিবে, কিন্তু এতে কিছু আসে যায় না। যে কোনো একটার জন্যই যেহেতু মানে এনি যে কোনো একটা বাউন্ডেড ইনপুটের জন্য যেহেতু সে আনবাউন্ডেড আউটপুট দিয়ে দিচ্ছে, সুতরাং সে আনস্টেবল। বুঝছো? কারণ একটা সিস্টেম আসলে প্র্যাকটিক্যালি ওর মধ্যে কি ইনপুট আসবে সেটা আমরা জানি না আসলে। বুঝছো? মানে স্যার আমরা সবসময় একটা বাউন্ডেড ফাংশন ইউজ করব আর কি। রাইট, বাউন্ডেড ফাংশন, যে কোনো বাউন্ডেড ফাংশন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যে কোনো বাউন্ডেড ফাংশন। তুমি মনে করো যে তোমার দুই বন্ধু একটা সিস্টেম স্টেবল নাকি আনস্টেবল ইয়া করতেছো। মনে করো তুমি হচ্ছে গিয়ে 10টা বাউন্ডেড ইনপুট নিয়ে দেখালা যে এই সিস্টেমটা হচ্ছে গিয়ে স্টেবল বিহেভিয়ার করতেছে, কারণ সিস্টেমের আউটপুট মানে বাউন্ডেড আছে। তোমার বন্ধু আরেকটা এক্সাম্পল নিয়ে এসে দেখলো যে এই দেখো আমিও একটা বাউন্ডেড ইনপুট দিচ্ছি কিন্তু আনবাউন্ডেড হয়ে যাচ্ছে, তাহলে সিস্টেমটা আনস্টেবলই হবে। তুমি যে 10টা এক্সাম্পল দিয়ে বললা যে সিস্টেমটা স্টেবল, সেটা আর খাটবে না। বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখন আমাদের মোটামুটি ভাবে আমাদের ধরো এই সেকেন্ড চ্যাপ্টারটা অনেক বড়, তো 3টা পোর্শন আছে এর মধ্যে। আমরা ফার্স্ট পোর্শনটা শেষ করলাম, এরপরে নেক্সট উইকে আমরা সেকেন্ড চ্যাপ্টারেরই সেকেন্ড পোর্শনটা শুরু করব। কিন্তু আপাতত আমরা লেকচারটা এখানে শেষ করছি। আমাদের এখন কুইজ টাইম।